হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক কিছু অপারেশনস দেখব। এখানে আবার আমি বেসিক স্ট্রাকচারটাকে করে নেব, হ্যাশ ইনক্লুড যেরকম ছিল stdio.h। আচ্ছা, এই হচ্ছে আমার ডিফল্ট স্ট্রাকচারটা সবার আগে আমি বানিয়ে নেব। এইবার কি করব, আমি এর ওপর যা প্রোগ্রাম এবার করার এগুলো সেগুলো আবার স্টার্ট করবো। যেমন আগের দিন আমি একদম বেসিক একটা প্রোগ্রাম করেছিলাম যে তোমার দুটো নাম্বার ইনপুট নিয়ে সেগুলোকে অ্যাড ফ্যাড করেছিলাম, ঠিক আছে। আজকে একটু অন্য রকম কিছু অপারেশন দেখাই, তারপর আমি নেক্সট চ্যাপ্টারে শিফট করব। ধরে নাও আমি এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে ধর একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ ইনপুট নিয়ে আমি তার এরিয়া বার করতে চাইছি। ইনপুট নেবো, লেন্থ আর ব্রেথটা ক্যালকুলেট করবো, তার এরিয়া, ঠিক আছে। তাহলে একই প্রসেসে করবো। কীভাবে ভয়েড মেনের মধ্যে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেবো, ধরো ইন্ট বলে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। কোথাও কোথাও ফ্লোটও করতে হতে পারে, সেগুলো দেখো। ধরো ইন্ট বলে ডিক্লেয়ার করছি, ইন্ট লেন্থ আর ব্রেথের জন্য দুটো ভ্যারিয়েবল দিচ্ছি, এল কমা বি, আর লেন্থ ব্রেথ, আর হচ্ছে এরিয়ার জন্য এরিয়া বলে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে আমি কি করবো, রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ ইনপুট করবো। তাহলে আগে বলতে হবে ইউজারকে প্রিন্টএফ এন্টার লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। বা আমি একসাথে, আগের দিন তো বোধহয় দুটো আলাদা আলাদা ইনপুট নিয়েছিলাম, হ্যাঁ, আজকে আমি একসাথে ইনপুট নেওয়া দেখাচ্ছি, ঠিক আছে। এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এবার আমি একবারই বলে দিলাম লেন্থ আর ব্রেথ। তাহলে ইনপুটটা একবারেই নেবো, এল আর বি এর মধ্যে কিভাবে স্ক্যানএফ। এবার আমি এখানটায় একসাথে দিয়ে দেবো %d স্পেস দিয়ে আবার %d, ঠিক আছে, কমা দিয়ে কোথায় কোথায় নেবো, $l কমা $d। তাহলে লেন্থ আর ব্রেথ আমার ইনপুট নেওয়া হয়ে গেল। আমি একসাথে এভাবে করে স্পেস স্পেস দিয়ে দেবো, যতগুলো খুশি এভাবে একসাথে ইনপুট নিতে পারো, ঠিক আছে। এটাও সাপোর্ট করবে। এবার ক্যালকুলেট করবো কি, তার জন্য আমি একটা এরিয়া বলে ভ্যারিয়েবল ডিফাইন করেছি, এরিয়া ইকুয়াল টু লেন্থ মানে এল ইন্টু বি। সেমভাবে আমি কিছু পেরিমিটারও বার করবো। তাহলে আরেকটা ভ্যারিয়েবল লাগবে, অবভিয়াসলি এখানে লিখে নিয়ে নেবো এরিয়া কমা পি বলে নিয়ে গেলাম, পি ফর পেরিমিটার, পি ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে আমার পেরিমিটার হয়ে গেল, এরিয়া হয়ে গেল। এবার জাস্ট একটা পাতি প্রিন্ট করবো এগুলোকে, প্রিন্ট এরিয়া ইকুয়াল টু %d এরিয়া। আচ্ছা, এইটা তোমরা একসাথেও লিখতে পারো, আমি দুটো প্রিন্টএফ লিখতেই পারি, আবার একসাথেও লিখতে পারো। এরিয়া ইকুয়াল টু %d কমা দিয়ে পেরিমিটার ইকুয়াল টু আবার %d। এবার প্রথম %d এর জায়গায় বসবে এরিয়া, কমা দিয়ে পরের %d এর জায়গায় বসবে পি। জাস্ট পর ভ্যারিয়েবলগুলো আমরা দিয়ে দিতে হবে। এবার রান করছি, তারপর আগে সেভ করে নিই। এটাকে আমি রেক্ট্যাঙ্গেল বলে সেভ করছি, রেক্ট্যাঙ্গেল অবভিয়াসলি .c, সবসময় মাথায় রাখবে .c দিয়ে সেভ করবে ফাইলগুলো, হ্যাঁ। আচ্ছা, একটা এরার দিচ্ছে কি, এখানটা আমি আগের লাইনে সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলন দিয়ে দিলাম, আর এরারটা নেই। যদি কোথাও কিছু ভুল টুল করে এরকম এরার দিয়ে দেবে, তাহলে আর এরার করানোর কিছু থাকছে না। এবার রান করবো, ঠিক আছে। প্রথমে বলছে এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল। এখানে আমি দিলাম প্রথমে লেন্থ দিয়ে দিলাম 10 আর ব্রেথ দিয়ে দিলাম 5। তাহলে এরিয়া হয়ে গেল 50 আর পেরিমিটার হয়ে গেল 30। তারপর একদম ফর্মুলাটি করছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি যদি চাই যে এই এরিয়া আর পেরিমিটার নিচে নিচে প্রিন্ট করবো, তাও করতে পারি। তার জন্য আমাকে এরকম করতে হবে, আমি চাইছি কমা না দিয়ে নিচে নিচে প্রিন্ট করবো। আমি এখানে দেবো /f, ঠিক আছে। তাহলে এটা নিচের লাইনে চলে আসবে। এবার রান করি, আবার সেমি ইনপুট দিচ্ছি, 10 দিলাম আর 5 দিলাম। এরিয়া ইকুয়াল টু 50, পেরিমিটার ইকুয়াল টু 30। একদম নর্মাল একটা প্রোগ্রাম, ঠিক আছে। এরকমভাবে যে কোনো কিছু, ধর আমি রেক্ট্যাঙ্গেল, আমি সার্কেলের এরিয়া বার করতে চাইছি, ঠিক আছে। সার্কেলের এরিয়া আর সার্কামফারেন্স করতে চাইছি, তাহলে নতুন ফাইল বানাচ্ছি, সেখানেও এই স্ট্রাকচারটা আগে বসিয়ে দেবো। এবার ইন্ট রেডিয়াস আর নিয়ে নিলাম, ঠিক আছে।
ধরে নিচ্ছি ইন্টিজারই, ঠিক আছে। পরে এটাকে যদি আমি চেঞ্জ করবো এই প্রোগ্রামটাতে, আমি ধরে নিচ্ছি এটা ইন্টিজারই, আর নিয়ে নিলাম। এবার ইনপুট নেওয়ার জন্য আমি বলতে হবে printf enter radius of a circle, একটা কোলন দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এগুলো কি একটা সার্কেলের রেডিয়াস ইনপুট করতে। এবার স্ক্যান করবো, স্ক্যানের পার্সেন্ট %d, ampersand আর হয়ে গেল ইনপুট। এবার এরিয়া আমরা ক্যালকুলেট করবো কিভাবে, পাই আর স্কোয়ার করলে। এবার পাইয়ের সিম্বলটা এখানে আমি দিতে পারবো না, আমি এখানে এক কাজ করছি, পাই বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, পাই ফ্লোটে ডিক্লেয়ার করবো, ফ্লোটে ডিক্লেয়ার করলাম পাইটা, ঠিক আছে। এবার আমি করতে পারি এরকম পাই আর স্কোয়ার বলে, তাই তো, পাই ইন্টু আর আমরা ফর্মুলা ইউজ করতে পারি, যারা অলরেডি করেছো জানবে স্কোয়ার করার ফাংশনও আছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হবে, হ্যাঁ, আমি এখানে পায়ের ভ্যালুটাকে দিয়ে দিই, পাই ইকুয়াল টু 3.14। এখানে আরেকটা প্রবলেম হবে, কি প্রবলেম হবে, আমি এরিয়াটা রাখছি ইন্টিজারে, তাহলে আমার এইটা ইন্টিজার, আর এই দিকটা আমি তার মধ্যে এই দিকের মধ্যে আমার পাইটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে তোমার ইন্টিজার। তো এই পার্টটা নিয়ে অসুবিধা নেই, প্রবলেমটা হচ্ছে এরিয়াটাকে নিয়ে। ফ্লোট আর ইন্টিজার মাল্টিপ্লাই করে সেটাকে ফ্লোটে রাখতে পারবো না, এই ইন্টিজারে রাখতে পারবো না, কারণ ফ্লোটের সাইজ বেশি। প্রথম দিনে আমি বলেছিলাম, কালকে বলেছিলাম যে ফ্লোটের সাইজটা বেশি। ফ্লোটের সাইজ আমরা দেখেছিলাম 4 বাইট ছিল, যেখানে ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট, যদি এখন মডার্ন কম্পাইলার ইন্টিজারও 4 বাইট হয়, কিন্তু তবুও আলাদা ডেটা টাইপ হলে কিন্তু এইভাবে করে সাপোর্ট করবে না। তার জন্য আমি কী করবো, এরিয়াটাকেও আমি ফ্লোট করে নেবো, এরিয়াটাকেও ফ্লোট করবো। আরেকটা জিনিস মাথায় রাখবে, সি প্রোগ্রামে কিন্তু এই ইন্টিজার ফ্লোট যা যা ডিক্লেয়ার করবে একদম মেনের মধ্যে ফার্স্ট লাইনে এটা করতে হবে, তারপরে যা করবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখবে যখন দরকার তখন তুমি ডিক্লেয়ার করে নিতে পারবো, যেমন জাভাতে, পাইথনে এগুলোতে করতে পারবে, কিন্তু সিতে সেই সি বা সি প্লাস প্লাসে তোমাকে তাহলে ফার্স্ট লাইনে ডিক্লেয়ার করে রেখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এরিয়া বার করলাম। এবার যেমন আচ্ছা, এটা আমি সার্কামফারেন্স বার করছি না, তোমরা চাইলে এবার সেটাও করতে পারো, এরিয়া ইকুয়াল টু %d, কমা দিয়ে এরিয়া ইকুয়াল টু %d, কমা দিয়ে এরিয়াটাকে প্রিন্ট। দেখা যাচ্ছে কোনো এরার আছে নাকি, কম্পাইল করবো, আগে সেভ করতে হবে, সেভ করবো এটাকে সার্কেল বলে .c। আচ্ছা, এইখানে বলছে প্রিন্টএফ এর কোথাও স্পেলিং হয়ে যায়, প্রিন্ট লিখেছে, প্রিন্টএফ হবে, ঠিক আছে। সার্কেলের এবার রেডিয়াস নেব, ধরে নাও আমি 8 দিলাম, দেখো আমার এরিয়া না ভুল দিচ্ছে, তো এরিয়াটা এখানে ভুল দিচ্ছে কিছু, ও এটার জন্য, দেখো এরিয়া তো ফ্লোট, আমি %d দিয়েছি, ঠিক আছে, এখানটার জন্য প্রবলেম হচ্ছে। %d দিয়ে এরিয়া প্রিন্ট করতে পারবে না, কারণ ফ্লোটের জন্য আমাদের দিতে হবে %f, ঠিক আছে, মাথায় রাখবে। তোমরা যদি বই ফলো করো এগুলো সব তোমরা এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো বই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে %f দিতে হবে, ওটার জন্য প্রবলেম হচ্ছে। আবার রান করলাম, আমি এবার যদি 8 দিই, তাও 200.96 আছে। আচ্ছা, এবার দেখো এখানে 200.96 এর পরে আবার এসছে 0007। তোমরা যদি চাও যে না এতগুলো পয়েন্ট দেবো না, আমি পয়েন্টের পরে দুটো ঘরই দেবো, তখন কি করবে, এখানটায় লিখতে হয় %f এর জায়গায় %.2f, ঠিক আছে। তাহলে এন্টার রেডিয়াস অফ সার্কেল, এখানে দিলাম আমি এবার 8, দেখো আবার 200.96 দিচ্ছি। এবার এই জায়গাটা .2f এর কাজ কি, এখানটায় যতগুলো পয়েন্টে আমি চাইছি ততগুলো পয়েন্ট আমার পয়েন্টের পর ততগুলো সেই নাম্বারটা আমার দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা বেসিক প্রোগ্রাম তোমাদের এবার দেখিয়ে দিলাম, এরকম আরও অনেক প্রোগ্রাম আছে, তোমরা ওগুলো ট্রাই করতে পারো। আমি কিছু কিছু তার মধ্যে আরও দেবো তোমাদের অ্যাসাইনমেন্টও, আজকে আর নতুন কিছু দিচ্ছি না অ্যাসাইনমেন্ট। এবার আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। আবার একটা নতুন ফাইল বানিয়ে
এইটাও কিন্তু আবার খুব ভাইটাল একটা চ্যাপ্টার, তার কারণ হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়ো, সি++, জাভা, পাইথন, পিএইচপি, যে কোনো ল্যাঙ্গুয়েজ যাবে, কন্ডিশনাল স্টেটমেন্টের এই চ্যাপ্টারটা থাকবেই। এখানে কি বলছে, কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ হচ্ছে যে আমি কিছু একটা কন্ডিশন চেক করে কাজ করব। কারণ এখন দেখো সব তো অটোমেশন হচ্ছে, যেগুলো আগে মানুষে বসে বসে চেক করতে, এখন সেগুলো কম্পিউটার করছে। যেমন যদি ধরে নাও মাধ্যমিকের ফর্ম ফিল আপের কথা, যারা মাধ্যমিকের ফর্ম ফিল আপ করছে, দু একজন স্টুডেন্ট দেখবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না, তার কারণ কি, তার এজের জন্য একটা প্রবলেম হয়ে যায়। মাধ্যমিকের জন্য মিনিমাম এজ হচ্ছে 15 ইয়ার্স, সেখানে কারোর যদি 14 ইয়ার্স হয়, সে আর মাধ্যমিক পরীক্ষা সে বছর দিতে পারবে না, তাকে পরের বছর দিতে হয়। ঠিক আছে, এবার আগে কি হতো, এগুলো ম্যানুয়ালি চেক করা হতো, সবাই ফর্ম ফিল আপ করে দিল, কার কার বয়স 14 বছরের উপর হলো, ম্যানুয়ালি দেখে নিয়ে সেটা করতো। কিন্তু এখন তো কম্পিউটারাইজ সিস্টেম, এখন সে ফর্ম ফিল আপ করলেই রিজেক্ট হয়ে যাবে সাথে, যদি তার 15 বছর না হয়। ঠিক আছে, তাহলে সেটা কীভাবে করবো, সেই জিনিসগুলো কম্পিউটারকে এবার চেকিং করতে হবে। যেমন আগে মানুষ বসে চেকিংগুলো করছিল, সেটা এখন কম্পিউটারে করতে হবে। শুধু তাই নয়, ধর একটা এটিএম মেশিনেরও কথা যদি ভাবো, কী হবে, আগে কেউ একজন গেল টাকা তুলতে, তুমি ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে বললে আমি 10,000 টাকা তুলবো, তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট 10,000 টাকা দিয়ে দিত না। কী করতো, কিছু আগে চেকিং করতো ইন্টারনালি। কি চেক করতো, যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ভ্যালিড আছে কিনা, যদি দেখতে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিড, এবার দেখবে তোমার অ্যাকাউন্টটাতেও ব্যালেন্স আছে কিনা, যদি দেখতে হ্যাঁ অ্যাকাউন্টে ব্যালেন্সও আছে, তারপরে দেখবে তোমার তুমি যে অ্যামাউন্টটা তুলবে সেটা তোমার লিমিট আছে কিনা, যদি দেখলে হ্যাঁ লিমিটও আছে। কারণ যদি দেখা গেলো তোমার একদিনে 40,000 টাকা তোলা হয়ে গেল, যেমন আমরা জানি এটিএমে 40,000 টাকার বেশি তোলা যায় না দিনে, নর্মালি আমাদের যেমন স্ট্যান্ডার্ড কার্ডগুলো। তো আমি ধরে নিচ্ছি সেই প্রসেসই ফলো করছে, তোমার তো সারাদিনে তুমি 40,000 টাকা অলরেডি তুলে নিয়েছো, তার না তোমার লিমিট নেই, তোমার ব্যাংকে ব্যালেন্স আছে কিন্তু তোমার লিমিট নেই, তাহলে একের পর এক কন্ডিশন ওরা চেক করে 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 তারপরে বলবে যে না এবার তাহলে তুমি টাকা তুলতে পারবে। সেই জিনিসটাই এবার আমরা কম্পিউটারে করবো, সেটাই কীভাবে করবো এবার দেখো। আচ্ছা, আবার আমি ডিফল্ট স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি এগুলো তোমরা। এবার আমি এর ব্যাপারে আমি ধরো এজ চেকিং করাটাই করি, একটা কারোর এজ ইনপুট নেবো, এজ ইনপুট নিয়ে তাকে জিজ্ঞেস করবো যে জিজ্ঞেস করবো এজ কত, তাহলে আমি যদি এজটা শুনে বলে দেবো যে সে এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম অর নট। কীরকমভাবে করবো, একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, এখানে আমার ইন্টিজারে হয়ে যাবে, এজ তো নর্মালি ইন্টিজারেই হয়, কেউ ফ্লোটে বলে না কেউ কারোর এজ, ইন্ট এজ। এবার ইনপুট দেওয়ার জন্য আমাকে বলতে হবে আগে প্রিন্টএফ, কি দেবো যে এন্টার ইউর এজ, ঠিক আছে, স্ক্যানএফ, যদি ইন্টিজার পার্সেন্ট দিয়ে দেবো, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট এজ। এবার আমার চেক করতে হবে, চেক করার জন্য এবার আবার একটা নতুন জিনিস শেখাবো। দেখো করবো আমরা ইফের পরে ব্র্যাকেট দিয়ে আমার কন্ডিশনটা দিতে হবে। আমি যদি এখানে লিখলাম এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 50, তার মানে চেক করবে এজ যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 15। যদি আমি ইনপুট 14 দিই তাহলে এখানে আসবে ফলস, যদি আমি ইনপুট 20 দিই বা 16 দিই, কিছু দিই বা 15ও দিই, তাহলে আমার অ্যান্সার আসবে ট্রু। এবার এই ইফ স্টেটমেন্টের ভেতরে আমি ব্র্যাকেটের মধ্যে আমি কিছু লিখতে পারি। এবার এই কাজটা তখনই হবে যদি এই এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 এই কন্ডিশনটা ট্রু হয়। কি হবে, যদি এটা ঠিক হয় তাহলে আমি লিখবো প্রিন্টএফ, আপাতত একটাই লাইন লিখছি, মানে আমার সেরকম দরকার নেই, প্রিন্টএফ ইউ আর এলিজিবল। আর যদি না হয় তখন কি হবে, আচ্ছা আমি এইটুকু আগে করে দেখাই, আমি এটাকে রান করছি, কম্পাইল করতে গেলে আমি সেভ করবো আগে এজ চেক.c, কম্পাইলে কোনো এরর নেই, রান করবো। হচ্ছে এন্টার ইউর এজ, আমি দিলাম 13, তাহলে কি হবে, আমার এজ তো 13, সেটা 15 এর উপর নয়, তাহলে কিন্তু আমার আর এই লাইনটা রান মানে কিছু আউটপুট আসবে না বেসিক্যালি।
কারণ আমি বলিনি যে যদি কম হয় কি করবে, কিছু বলি না, আমি খালি বলেছি বড় হলে বলবো এলিজেবল। তা কম বলে কিছুই বললো না, জাস্ট প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে গেল। আবার রান করছি এটাই, এবার আমি দিলাম এজ 16, তাহলে সেটা গ্রেটার দ্যান 15, তখন আমাকে বলছি ইউ আর এলিজেবল। এইবার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার সেম আমি যদি এটাকে হ্যান্ডেল করতে চাই যে যদি এটা হয় ট্রু হয় তাহলে তো কাজ হয়ে গেল, যদি ট্রু না হয় তখন কি হবে, তার জন্য এলস এখানটায় দেবো, এলস আবার ব্র্যাকেট দেবো এইভাবে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এই আমি যে দেখো একটু গ্যাপ দিয়ে লিখেছি, ভয়েড মেনের মধ্যে একটা ট্যাব দিয়ে ভেতরে লিখেছি, এগুলো একটা ট্যাব দিয়ে লিখেছি, আবার ইফের পরে আবার যদি ইফের ভেতরে লিখছি আবার একটা ট্যাব দিয়ে লিখেছি, এলসের ভেতরে যেহেতু লিখছি আবার একটা ট্যাব দিয়ে এলসের ভেতরে ঢুকিয়ে তার মধ্যে লিখবো এই লাইনটা। ঠিক আছে, এবার এই জিনিসটাকে বলা হয় ইন্ডেন্টেশন। আর এই ইন্ডেন্টেশনটা সিতে কিন্তু ম্যান্ডেটারি নয়, তোমরা চাইলে এক লাইনেও লিখে দিতে পারো, এটাতে দেখতে ভালো লাগে আর কিছুই না। তবে এইটা তোমরা প্র্যাকটিস রাখবে দুটো কারণে, একটা হচ্ছে এটাতে তো প্রথম কথা ইজিলি বোঝা যায় প্রোগ্রামটা ক্লিয়ারলি, তুমি দেখলেই বুঝতে পারবে কোন কার মধ্যে কোন জায়গাটা আছে। আর সেকেন্ড হচ্ছে এরপরে যখন তোমরা পাইথন করবে দেখবে পাইথনে কিন্তু ইন্ডেন্টেশন মাস্ট, ঠিক আছে, ইন্ডেন্টেশন ছাড়া কিন্তু পাইথনের কোড এক্সিকিউটই করবে না। You are not eligible. এটাকে কম্পাইল করলাম, কোনো এরর নেই। এবার আমি বলছি এজ দিলাম যদি 15 দিই তাহলে এলিজিবল, দিয়ে দিলে ইউ আর এলিজিবল, কারণ আমি কন্ডিশনটা কি দিয়েছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 15, মানে গ্রেটার দ্যান হলেও হবে ইকুয়াল টু হলেও হবে, দুটো তো হবে না, যে কোনো একটাই হবে, তো দুটোর মধ্যে যেটা হবে সেটার জন্য আমাকে হবে এলিজিবল। আবার একটা রান করছি, এবার আমি একটু কম দিচ্ছি, আমি হয়তো 12 দিলাম, তাহলে কিন্তু বলছি ইউ আর নট এলিজিবল। আচ্ছা, এইবার আমরা ধরো এটা একটা ধরো চাকরির পরীক্ষার জন্য আমি এজ চেক করছি, আচ্ছা কোনো একটা চাকরির পরীক্ষার, সেখানে কন্ডিশন কি থাকে, মোটামুটি এজ লিমিট থাকে যে 20 থেকে 27 বছর বা 20 থেকে 32 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে, বা 18 থেকে 32 অ্যাপ্লাই করা যাবে, এরকম টাইপের একটা লিমিট থাকে। ঠিক আছে, সেখানে দেখো আমি কীরকম দেবো, তাহলে আমি এখানে ধরো চাকরির পরীক্ষার জন্য আমার বললো যে 18 থেকে 32 হবে, তাহলে আমি তো এখানে কন্ডিশন দিয়ে দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। ঠিক আছে, কিন্তু শুধু যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 দিয়ে এটাকে যদি রান করছি, দেখো আমি দিলাম এজ 23, তাহলে অবভিয়াসলি এলিজিবল হবে। আমি যদি এজ দিই 70, তাতেও আমাকে বলছে এলিজিবল, কিন্তু এখন 70 বছরের লোককে তো আর চাকরি পরীক্ষাতে তাকে এলিজিবল হয় না। এইখানে আমরা ডবল অ্যাম্পারসেন্ট ইউজ করবো না, এন্ডটা আমাদের লিখতে হয় ডবল অ্যাম্পারসেন্ট, তাহলে দুটো কন্ডিশন হবে, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হবে, অ্যান্ড মানে ডবল অ্যাম্পারসেন্ট, অ্যান্ড এজ লেস দ্যান ইকুয়াল টু কত দেবো, 32 দিয়ে দিচ্ছি, 32 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে, তাহলে এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 অ্যান্ড এজ লেস দ্যান ইকুয়াল টু 30, তাহলে এলিজিবল, না হলে নট এলিজিবল, মানে এজ 32 পেরিয়ে গেলেও এলিজিবল না, আর 18 কম থাকলেও এলিজিবল না। ঠিক আছে, তাহলে আমি যদি দিই 32 বলবে এলিজিবল, কারণ 32 পেরোয় নি, সবাই 32। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, আমি ধর দিলাম 33, সাথে তো বলছি ইউ আর নট এলিজিবল। আবার যদি আমি কম দিই, ধরুন 17 দিলাম, 18 কম, বা 13 দিয়ে দিলাম, বলছে নট এলিজিবল। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে মার্চ করতে পারি কন্ডিশন, যে এই দুটো কন্ডিশনই ফুলফিল হবে, তখন আমি বলবো যে সে এলিজিবল কি এলিজিবল না। এইবার আমি এইটার ওপরই আরো কিছু মডিফিকেশন করবো, এটার ওপর না একটু অন্যভাবে করি। আচ্ছা, এটা গেল এইটাই। এখানে আমরা মাল্টি লেভেলে কন্ডিশন চেক করতে পারি, যেটাকে বলে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ করে আমি লাস্টে এলস দিতে পারি। প্রথমে তো আমরা একটা দেখলাম শুধু ইফ দিতে পারি, শুধু ইফ দিলে এলসে কিছু নেই, যদি হয় তাহলে হলো, না হলে কি হবে আমি বললাম না। আর ইফ এলস দুটোই দেওয়া মানে হলে কি হবে সেটাও বললাম, না হলে কি হবে সেটাও বললাম। এবার আমি মাল্টিপল কন্ডিশন দেবো। ধরে নাও আমি এরকম একটা প্রোগ্রাম করছি, আমি চেক করবো যে দুটো না 3টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটা আমি চেক করবো। ঠিক আছে, আমার নতুন একটা ফাইল।
এখানে আমি চেক করছি যে তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, ঠিক আছে? তাহলে তিনটে নাম্বার ইনপুট নিয়ে নেবো, ফার্স্ট বেসিক জায়গাটা করে দিই। তিনটে নাম্বারের জন্য আমি তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, কমা এ কমা বি কমা সি, এবিসি নাম দিয়ে দিলাম, তোমরা অন্য কিছু নাম দিতে পারো, N1 N2 যা খুশি নাম, কোনো অসুবিধা। এবার এই তিনটে নাম্বারকে আমাকে ইনপুট নিয়ে নিতে হচ্ছে। আচ্ছা আমি আর ইনপুট নিচ্ছি না, শর্টে করছি, ঠিক আছে? এ ইকুয়াল টু আমি করে দিলাম, বা ইনপুট নিয়েই করছি, ছেড়ে দাও, printf বলবো এন্টার 3 নাম্বারস। scanf তিনটে নাম্বার একসাথে ইনপুট নেবো, তাহলে আমরা অলরেডি দেখলাম একসাথে ইনপুট নেবো কিভাবে, %d কমা দিয়ে কার কার মধ্যে $a কমা $b কমা $c। এবার আমাকে চেক করতে হবে তিনটের মধ্যে কে বড়। আমাকে চেক করতে হবে এরকম, ইফ a গ্রেটার দ্যান b, a b এর থেকে বড়, অ্যান্ড a গ্রেটার দ্যান c, মানে a b এর থেকেও বড় এবং a c এর থেকেও বড়, তার মানে a সব থেকে বড়। তাহলে এখানে আমি লিখতে পারি printf %d is the largest number, কমা দিয়ে a। এই লাইনটা আমি কপি করে রাখি। তাহলে আমি যদি a গ্রেটার দ্যান b হয় আর a গ্রেটার দ্যান c, এই দুটোর থেকেই বড়, তার মানে বোঝা যাচ্ছে, তাহলে a বলে দিলাম a সবার থেকে বড়। যদি না হয় তখন আবার কন্ডিশন চেক করব, সেটার জন্য লিখতে হয় এভাবে এলস ইফ, আবার আমি ভেতরে কন্ডিশন দিতে পারি। এইভাবে করে যতগুলো খুশি আমি কন্ডিশন দিতে পারি, ঠিক আছে? আমরা এরকম লিখতে পারি b গ্রেটার দ্যান a অ্যান্ড b গ্রেটার দ্যান c, b এর থেকেও বড়, b c এর থেকেও বড়। যদি এ বড় না হচ্ছে তখন চেক করছি b এর থেকেও বড়, b c এর থেকেও বড়। যদি এটা হয় তাহলে বলবো b সব থেকে বড়, ঠিক আছে? কিন্তু এই জায়গাটাতে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। আমি চাইলে এই জায়গাটাকে একটু শর্টও করে দিতে পারি। কীরকম, ভালো করে বোঝো। সবার প্রথমেই a গ্রেটার দ্যান b, a গ্রেটার দ্যান c চেক করেছি। তাহলে যদি ধরে নাও a সব থেকে বড়, তাহলে তো আমার প্রিন্ট করে দিল a বড়, তাহলে আর এই পরের কন্ডিশনগুলো কিন্তু কিছু চেক হবে না। ইনকেস যদি a বড় না হয় তাহলে তো এটা কনফার্ম যে a ছোট, তাহলে বড় কে হতে পারে, b আর c। তাহলে পরের এলস ইফের মধ্যে আর আমার এই কন্ডিশনটা না দিলেও হবে এর ব্যাপারটা, কারণ a তো ছোট, এটা অলরেডি আমার আগে প্রুফ হয়ে গেছে। প্রথম লাইনে আমি বুঝে গেছি যে a এখানে নেই, মানে a ছোট, তার মানে আইদার b আর c এর মধ্যে কেউ একটা বড় হবে। তাহলে b যদি বড় হয় তাহলে বলবো b, এলস এবার আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই। যদি এটাও না হয় তাহলে বলবো c। তাহলে এবার আমি কম্পাইল করলাম, আবার সেভ করতে হবে। তাহলে এটার নাম দিচ্ছি লার্জেস্ট অফ 3.c। কম্পাইল হয়ে গেল, কোনো এরার নেই। রান করলাম, তিনটা নাম্বার চাইছে, আমি ধরে দিলাম 12, 77 আর 33। তাহলে বলে দেবো 77 ইজ দ্য লার্জেস্ট। এবার তুমি যেটাই দেবে, প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা, যেটাই দেবো বলে দেবে যে সেটাই লার্জেস্ট নাম্বার। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।